আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার উৎস কি? তিনি কতদিন থাকবেন? কবে যাবেন? তিনি কিভাবে এলেন? আজ তিনি যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছেন, তার এই ক্ষমতার নেপথ্যের শক্তি কি? অথবা তিনি আগামীতে যে রাজনৈতিক অভিলাষ লালন করছেন, তার মদতপুষ্ট রাজনৈতিক যে দলগুলো, যা কিনা আগামীতে একটি সরকার গঠনের স্বপ্ন দেখছে, এগুলোর পেছনে নিয়ামক শক্তি কি? সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, তিনি যে ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতায় আসার পেছনে হুট করে তিনি এই ক্ষমতায় এসে গেছেন, বসে গেছেন, আমরা যেভাবে শুনছি, যেভাবে বিশ্বাস করছি, প্রকৃত ঘটনা তা নয়। তিনি পুরো সময়টি শেখ হাসিনার বিরুদ্ধে তার যে মনোভাব, তিনি এত চমৎকার করে সেটি গোপন রেখেছিলেন শেখ হাসিনার জমানাতে, যেটি আমরা বুঝতে পারিনি। কিন্তু সবার শেষে তিনি যেদিন কোর্টে হাজির হয়েছিলেন, শ্রম আদালতে, ঠিক সেই সময়টাতে তার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে, অর্থাৎ তিনি সাধারণত কথা বলতেন না, তার পক্ষে আইনজীবী কথা বলতেন। তো আইনজীবী জনাব মামুন, তার যে বাকপটুতা, তার চাইতে কোটি 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 গুণ বেশি বাকপটুতা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো তিনি যদি সে 2012 সনে 11 সন থেকে কথা বলতেন, দেশ ও জাতির পক্ষে কথা বলতেন, বিএনপির পক্ষে কথা বলতেন, জামাতের পক্ষে কথা বলতেন, রাজনীতি নিয়ে কথা বলতেন, সম্ভবত 2014 সনের যে বিনা ভোটের নির্বাচনটি, এটা হতো না, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনটি হতো না। এরকম তিনি আসলে কথা বলেননি। তিনি কথা না বলে, যেহেতু তিনি কাজের মানুষ, তিনি গোপনে কাজ করে গেছেন। এখন সেই কাজ নিয়ে নানাজনে নানা অভিযোগ করছেন। কেউ বলছেন বাইডেন প্রশাসনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, কেউ বলেছেন যে পুরো প্রকল্পটিকে, অর্থাৎ শেখ হাসিনার যে পতন, এটিকে ত্বরান্বিত করার জন্য, বিভিন্ন অ্যাঙ্গেলে মাস্টার মাইন্ড তৈরি করার জন্য তিনি আমেরিকার যে চ্যানেল, সেটা হলো জর্জ সরোজ নামক একজন ধনকুবের রয়েছেন, তাকে তিনি ব্যবহার করেছেন। এরকম অভিযোগ, সত্য মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তার জন্য যারা প্রকাশ্যে মাঠে নেমে কথা বলেছেন, তাদের মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশন, হিলারি ক্লিন্টন, যারা নোবেল পুরস্কার পেয়েছেন বিভিন্ন সময়টিতে, সে সকল নোবেল লরিয়েটগণ, এবং বিশ্বের নানা রকম পত্রপত্রিকা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য এনজিও এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলো। কিন্তু তিনি নিজে রেসপন্ড করেননি, অন্যকে দিয়ে কথা বলিয়েছেন। বাংলাদেশে তার পক্ষে অনেকে কথা বলেছেন, কিন্তু তিনি নিজে কথা বলেননি, এবং এটাই হলো তার শক্তির মূল উৎস। আমাদের মধ্যে যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছোট মুখে বড় কথা বলি, নিজের যতটুকু না ক্ষমতা তার চেয়ে বেশি লম্ফঝম্প করি, এবং আমাদের হাতে একটা নসিমন ভটভটি এরকম যদি মেশিন থাকে, সেটা দিয়ে আমরা বিমানের যে রোলস রয়েস 747 বিমানের যে রোলস রয়েস ইঞ্জিন, সেই ইঞ্জিনের কাজ চালানোর জন্য বিমানের সঙ্গে নসিমন ভটভটি লাগিয়ে দিয়ে একটি 747 জাম্বো যেটা আমরা আকাশে উড়ানোর চেষ্টা করি। এই হলো আমাদের মতো সাধারণ মানুষের কর্মকাণ্ড। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো প্রাজ্ঞ, অভিজ্ঞ যারা লোকজন রয়েছেন, তারা দেখা যাচ্ছে যে 133টি হাতি প্রসব করে ফেললেন, কিন্তু একটা শব্দ হলো না। কিংবা 1000 রয়্যাল বেঙ্গল টাইগার সমাজে ছড়িয়ে দিলেন, সুন্দরবন থেকে এনে 1000 রয়্যাল বেঙ্গল টাইগার সমাজে ছড়িয়ে দিলেন, কিন্তু শব্দ করলেন না। আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ, তারা বাঘের একটা পশম, সুন্দরবনে ঘুরতে গিয়ে কোনো একটা জায়গা থেকে বাঘের একটা পশম পেয়ে, সে হয়তো দেখা গেল সেই পশমটিকে বাঁধিয়ে ঘরের মধ্যে রেখে তারপরে বন্দুক নিয়ে সামনে দাঁড়িয়ে বিরাট একটা ছবি তুলে বলার চেষ্টা করেছিলেন, বাঘের গুলি
করে বাঘকে গুলি করে তিনি শিকার করেছেন, বাঘ পালিয়ে গেছে, তো বাঘ ধরতে পারেনি, বাঘের পশমটি তিনি নিয়ে এসেছেন। তো এরকম হলো আমাদের সাধারণ মানুষের যে চিন্তা চেতনা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নীরব থেকেছেন এবং সেই পুরো সময় 2010 থেকে একেবারে 25 সন পর্যন্ত এখনো তিনি নীরব রয়েছেন, কিন্তু তলে তলে তার কাজগুলো হয়ে যাচ্ছে। তিনি যেভাবে ক্ষমতায় এসেছেন, যেভাবে ক্ষমতায় বসেছেন, এটি একটি রহস্যের আধার। এই রহস্য আমরা এখনো পর্যন্ত উন্মোচন করতে পারিনি। তিনি যে কথাগুলো বলেছেন বিভিন্ন সংবাদপত্রে, তারপরে বিভিন্ন সাক্ষাৎকারে, এটি অনেকটা দেবশিশুর মতো সহজ সরল উক্তি। তিনি বলেছেন, আমি শেখ হাসিনার সঙ্গে একেবারে পেরে উঠছিলাম না। তারপর তিনি বলেছেন যে আমি এইসব নিয়ে চিন্তাই করছিলাম না, আমি পালিয়ে যাওয়ার চিন্তা করছিলাম, অন্য দেশে থাকার চিন্তা ভাবনা করছিলাম, হঠাৎ করে ফোন আসলো, একটা অভাবিতভাবে আমি রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলাম। তো এটা যখন আমরা শুনছিলাম, আমরা তখন মনে মনে ভাবছিলাম যে মাই গড, মানুষ এত ভালো হতে পারে, এত সহজ সরল হতে পারে, এভাবেও কেউ কথা বলতে পারে। কিন্তু পরবর্তীতে একটু চিন্তা ভাবনা করলে আমরা দেখলাম যে না, ঘটনা আসলে তা নয়। তার পরিকল্পনা ছিল, তার জিদ ছিল, এবং সেই জিদটি এই সময়টিতে এসে, সরকারের এই 7 মাসের মধ্যে এসে আমার কাছে মনে হচ্ছে যে সারা বাংলাদেশের সবাই তার নিকট ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রাজনীতিতে পরাজিত হয়েছে, এবং তিনি রাজনীতি না করেও রাজনীতির চাণক্য হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন, আর বাকি যারা সবাই তার ছাত্র হওয়ার উপযুক্ততা অর্জন করেননি। ইতিমধ্যে গত 7 মাসে বাংলাদেশে অনেক মব হয়েছে, কিন্তু কোনো মবের জন্য শেখ হাসিনাও পর্যন্ত ডক্টর ইউনূসকে দায়ী করেননি। মবের জন্য ছাত্র জনতাকে দায়ী করছে, কেউ জামাত শিবিরকে দায়ী করছে, কেউ বিএনপিকে দায়ী করছে। অর্থাৎ বাংলাদেশে যা কিছু হচ্ছে, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, তার কোনোটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্পর্শ করেনি। তাকে কেউ এখন পর্যন্ত পয়েন্ট আউট করেননি যে ইউ আর দ্য মাস্টার মাইন্ড ফর অল অফ দ্য ইররেগুলারিটিস। বরং সবাই মনে করছেন যে ভদ্রলোক মানুষ, বয়স্ক মানুষ, তিনি পেরে উঠছেন না, তিনি একা কত কী করবেন, সংক্ষিপ্ত সময়ের জন্য আসছেন, তাকে একটা ব্রিদিং স্পেস দেওয়া উচিত। এই সকল যে আলাপ আলোচনা হচ্ছে, এর মধ্যে তিনি তার আসল কর্মগুলো সেরে ফেলছেন। তিনি রাজনৈতিক দল গঠন করার যে অনুমোদন, সেটা দিয়ে ফেলেছেন। ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির মধ্যে কতগুলো সর্বনাশ ঘটে গেছে। আওয়ামী লীগের অন্তরাত্মা বলতে যা বোঝায়, কলিজার মধ্যে যে খোঁচা দেওয়া, সেটা তিনি দিয়ে দিয়েছেন। 32 নম্বর ভাঙা হয়েছে, গণভবন ভাঙা হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। গণভবনে সেখানে সেই যে জুলাই আগস্টের বিপ্লবের স্মৃতি, তার একটি জাদুঘর তৈরি করার প্ল্যান করা হচ্ছে, এবং ওটি এখনও পর্যন্ত যেভাবে পড়ে আছে, তাতে করে ওটা সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত করতে 3-4 বছর তো লাগবেই। কাজে তিনি এরকম একটা জাদুঘর প্রতিষ্ঠা না করে 3-4 বছর সময় মিনিমাম লাগবে। তো তিনি না করে সেখান থেকে যাবেন কি করে? এটা তো তার পক্ষে সম্ভব নয়। তার একটা নৈতিক দায়িত্ব আছে না? এরপর জুলাই আগস্ট বিপ্লবের যারা আহত ব্যক্তি হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের তালিকা করা, পুনর্বাসন করা, তারপর তাদের অনেককে আবাসন দেওয়া। এখন সেই আবাসন কি গণভবনে দেওয়া হবে, সেই আবাসন কি 32 নম্বর দেওয়া হবে, নাকি সুধা সদনে দেওয়া হবে, এগুলো নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে। এবং সেইগুলো যে সিদ্ধান্তগুলো তিনি নেবেন, এক একটা সিদ্ধান্ত বাংলাদেশে বিস্ফোরণ তৈরি করবে, এবং আওয়ামী লীগের মধ্যে রীতিমতো একেবারে যাকে বলা হয় কেয়ামত শুরু হয়ে যাবে, হাসর নাসর শুরু হয়ে যাবে। কিন্তু তারা কিছু বলতে পারবে না। এর কারণ হলো, ইতিপূর্বে তারা যখন ক্ষমতা ছিল, তারাও তো এইভাবে অনেকের বাড়ি ভেঙেছেন, অনেকের বাড়ি ভেঙেছেন। বেগম জিয়ার বাড়ি ভেঙে সেখানে তারা পুনর্বাসন করেছেন অনেককে। তো সেটা সরকারি প্লট ছিল, সরকারি প্লট, ক্যান্টনমেন্টের প্লট বেআইনিভাবে দেওয়া হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা যদি বলে 32 নম্বর সুধা সদন এটি অবৈধভাবে নির্মিত হয়েছে, বেআইনিভাবে দেওয়া হয়েছে, আপনি কি করবেন বলেন? কিছু করার আছে আপনার? কিংবা তার যে পূর্বাচলের যে সহায় সম্পত্তিগুলো শেখ পরিবারের, সেগুলো বাতিল করা হচ্ছে, আপনি কি করতে পারছেন? কিচ্ছু করতে পারছেন না। কিন্তু এই জিনিসগুলো যখন করা হবে, যদি বলা হয় 32 নম্বরে একটা পিনাকি সাহেবেরা তো অনেক কিছু করতে চাচ্ছেন, কেউ কেউ হয়তো টয়লেট বানানোর কথা বলছেন, তো এগুলো না করে জুলাই আগস্ট বিপ্লবে যারা
প্রথম সারির শহীদ রয়েছেন, জীবন হারিয়েছেন। তো সেই তাদের জন্য যদি 100-150 ফ্ল্যাট নির্মাণ করা হয় 20 তলা বিল্ডিং করে, এবং সেই ফ্ল্যাট তাদেরকে বরাদ্দ দেওয়া হয়, ঠিক যেই কাজটি বেগম জিয়ার জায়গাতে করা হয়েছে, আপনি বলেন তো কত মানুষ তালি দিবে? বিএনপি বিরোধী যারা লোকজন রয়েছেন তারা তালি দিবেন, আর বিএনপি যারা মানে আওয়ামী লীগের যারা সমর্থক করেছেন তারা কিভাবে হাহাকার করবেন। তো এরকম তালি বাজাতে এবং হাহাকার করতে আর এই বিল্ডিং তৈরি করতে মিনিমাম 2 বছর সময় চলে যাবে। আর এই 2 বছর সময় বসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তারা তো এই সময়টাতে খালি হাতে বসে থাকবেন না, কিংবা বগল বাজাবেন না। তারা রাজনীতি করবেন, রাজনীতি শিখবেন, এবং এই রাজনীতি শিখতে শিখতে ইতিমধ্যে যতটুকু সফলতা তারা দেখিয়েছেন একেবারে গত 7 মাসে, জামাতের যা হবার তা তো হয়ে গেছে। এখন জামাতের আমির বলতে যা বোঝায়, তাকে নিয়ে যেভাবে ট্রল হয়, এটা আগস্ট মাসের 5 তারিখের আগে কল্পনাই করা যেত না, কল্পনাই করা যেত না। তো সেই জিনিসটা হচ্ছে। ইদানিং তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, সেই সকল কথার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে এখন রাজনীতিতে তারেক রহমান সাহেবের সমপর্যায়ের কেউ আছে তার পাশে দাঁড়ানোর মতো। তাহলে বোঝার চেষ্টা করুন যে তারেক রহমান সাহেবকে কোথায় নামিয়ে নিয়ে আসে। এখন বাংলাদেশে রাজনীতি করছেন কারা? রাজনীতি করছেন নুরুল হক নুরু, রাজনীতি করছেন জুনায়েদ সাকি, রাজনীতি করছেন নুরুল হক নুরুর দল থেকে বের হয়ে যাওয়া আমজনতা দলের জনাব তারেক রহমান, উনিও তারেক রহমান। তারপরে রাজনীতি করছেন এই সমন্বয়করা, সমন্বয়ক মাসুদ সাহেব আছেন, সার্জিস আছেন, তারপরে মাহফুজ সাহেব আছেন, তো নাহিদ সাহেব আছেন। তো রাজনীতি এখন তাদের হাতে, এরাই রাজনীতি করছেন। মির্জা ফখরুল সাহেব, তোফায়েল সাহেব, আমর সাহেব, মানে আমরা ইভেন আমরা যারা আছি, ফজলুর রহমান সাহেব যারা আছেন, আমরা রাজনীতিতে এখন একেবারে অ্যাবান্ডেন্ট হয়ে গেছি। রাজনীতিতে এখন এই লোকগুলো। তো এখন ধরুন চিন্তা করুন যে মঞ্চের ওপাশে তুলনা করার জন্য মাসুদ দাঁড়িয়ে আছেন, যে মাসুদ তুই ভালো হয়ে যা, সেই মাসুদ, বা মাসুদ ওজন কমাও, সেই মাসুদ। তারপর শেষে সার্জিস, নাহিদ, ভিপি নুরু, তারপর শেষে তার অন্যান্য যে সকল আমতারেক বা তারেক রহমান, তারা সব একদিকে দাঁড়িয়েছেন, আর অন্যদিকে জিদ করে বিএনপি বললেন যে ওদের সে থেকে আমাদের তারেক রহমান সাহেব শ্রেষ্ঠ নন। তো তারেক রহমান সাহেব অন্যদিকে দাঁড়িয়ে তাকে দাঁড় করানো হলো। এই যে দাঁড় করানো হলো, এটাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতির সফলতা। তিনি তারেক রহমান সাহেবকে এখানে নামিয়ে এনেছেন, আর তারেক রহমান সাহেবের প্রতিপক্ষ যারা, সেই প্রতিপক্ষ সেই জাহাঙ্গীর কবির নানক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারপর শেষে অন্যান্য যারা রয়েছেন আওয়ামী লীগের, তারা, জামাতের আমির, তারপর শেষে জামাতের অন্যান্য কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, এটিএম আজহার থেকে শুরু করে গোলাম পারওয়ার, তাদেরকে বাদ দিয়ে এখন এই রাজনীতির ময়দানে যারা স্টার আছেন, দোজ হু আর দ্য স্টার, তো সেই স্টারদের সঙ্গে জনাব তারেক রহমানের সঙ্গে যে তুলনা করা হচ্ছে, এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি করে নিয়ে এসেছেন। 1 2 নম্বর হলো যে এখন যারা রাজনীতিবিদ, ইসলামী দলগুলোর মধ্যে প্রচণ্ড হতাশা ঢুকে গেছে। তাদের মধ্যে সেই ঐক্য এখন আর চরমোনাই, হেফাজত আর জামাত এক টেবিলে বসে একই সুরে ইনকলাব জিন্দাবাদ বলতে পারছেন না। এই যে তাদের মধ্যে যে হতাশা এবং বিভক্তি, এটাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান শক্তি। বিএনপির লোকজনের মধ্যে ভীষণ রকম বিভক্তি। বিএনপির হাওয়া ভবন কেন্দ্রিক যে গ্রুপটি ছিল, যাদের সঙ্গে এখন বিএনপির কোনো সম্পর্ক নেই, এখন তারা এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। বিএনপির সময় যে সকল আন্ডারওয়ার্ল্ডের গুন্ডা ছিলেন, বদমাশ ছিলেন, তারপরে শেষে টেরর ছিলেন, নেতা ছিলেন, তারপর গডফাদার ছিলেন, তারা এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। বিএনপি তাদের একটা পশম স্পর্শ করতে পারছে না, কিন্তু তাদের সকল কর্মকাণ্ডের দায়ভার বিএনপির উপর আসছে, এবং এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের শক্তিমত্তা। এরপর শেখ হাসিনার বিভিন্ন ভিডিও, অডিও রেকর্ড ভাইরাল হচ্ছে, তার কথাবার্তা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে, অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন। তো কথা বলার পরে এখন নানা রকম, নানা যাকে বলা হয়, কারো উপাধি হচ্ছে,
এটা আমি মুখ দিয়ে বলতে পারবো না, বাজে বাজে উপাধি হয়ে যাচ্ছে এক একজন মানুষের। এটা উনার একটা শক্তি, বিকজ উনাকে নিয়ে কোনো বাজে কথা এখন পর্যন্ত হচ্ছে না। এমনকি শেখ হাসিনা তাকে যে সুদি ইনুস হিসেবে গালি দিতেন, বা হুজুররা তাকে সুদখোর হিসেবে তার বিরুদ্ধে ওয়াজ করতেন, নসিহত করতেন, এখন সবাই তাকে আব্বা হুজুর, আলা হজরত, মাদ্দাজিল্লুহুল আলী, এ যুগের মুজাদ্দেদ, এইভাবে তাকে সম্মানিত করার চেষ্টা করছেন এই মানুষগুলো, এবং সেইভাবে মাঠে ময়দানে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণগান করা হচ্ছে, এবং এটাই তার শক্তি। এবং তার আশেপাশে যারা লোকজন রয়েছে, দুটো গ্রুপ রয়েছে। একটা গ্রুপ হলো স্থানীয় যারা রাজনীতি করছেন, স্থানীয় রাজনীতি করছেন, যেমন আসিফ নজরুল আছেন, আদিলুর রহমান আছেন, তারপরে রেজওয়ানা আছেন, মাহফুজ আছেন, যেটা এখন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আছেন। তো এরকম যারা রাজনীতি করছেন, এটা একটা সেট। তারপরে তথ্য সচিব আছেন, তার যে ব্যক্তিগত প্রেস সেক্রেটারি আছেন শফিক, যেটা যার নাম ইতিমধ্যে ডাস্টবিন শফিক হিসেবে যাকে বলা হয় সকল মানুষের মুখে মুখে, মানে কেউ বলছে মাফলার শফিক, কেউ বলছে ডাস্টবিন শফিক, তারপরে কেউ বলছে গণশত্রু, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই যে একটা সেট, এই সেটটাকে তিনি অন টেস্ট কেস হিসেবে, ফ্রন্টিয়ারকে মানে টেস্ট কেস হিসেবে, যেমন দেখা গেল যে আপনার দাবা খেলতে বসেন, দাবা খেলার প্রথম সারিতে যে সৈনিকদেরকে রাখা হয়, মানে মূলত প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য এবং পরাজিত হওয়ার জন্য। তো এই সেটটি রয়েছে সামনে। এখানে যত গালাগাল, যত মন্দ, যত বদনাম, যত আক্রোশ এই গ্রুপটির প্রতি হচ্ছে, কিন্তু কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে না, এটা তার মূল শক্তি। এখন তিনি যদি এই ডাস্টবিন শফিক, আচ্ছা ঠিক আছে, আপনারা তাকে ডাস্টবিন বলছেন, মাফলার বলছেন, আপনারা থেকে মাফলার শফিক বলছেন, আপনারা থেকে টিস্যু যাকে বলা হয় শফিক বলছেন, আরও গণশত্রু বলছেন, আচ্ছা আমরা তাকে বাদ দিয়ে দিলাম, সবাই তালিয়া তালিয়া তালিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি রেজওয়ানাকে বাদ দেওয়া হয়, আসিফ নজরুলকে বাদ দেওয়া হয়, তালিয়া তালিয়া তালিয়া। তো এই জিনিসগুলো সেখানে আবার যখন নতুন লোক আসবে, তাদের জন্য আবার একটা ব্রিদিং স্পেস থাকবে 6 মাস থেকে 1 বছর, মানুষজন চুপচাপ থাকবে, ডক্টর ইউনূস মহান মহান মহান, তার মতো কোনো ব্যক্তিগত কোনো ভালো মানুষ আর হয় না। এটাই হলো তার মূল শক্তি। কিন্তু তার যে মূল রিক্রুটমেন্ট, যিনি যারা বিদেশে কাজ করছেন, বিদেশি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, বিদেশ থেকে যাদেরকে এনেছেন ইয়াং, তাদেরকে তিনি রেখেছেন ধরাছোঁয়ার বাইরে। এরা কূটনৈতিক অঙ্গনে দেশের বাইরে, দেশের ভিতরে কাজ করছেন, দিবানিশি কাজ করে যাচ্ছেন গোপনে নিভৃতে। আমাদের দেশে একজন আইজি ছিলেন, সেই আইজির একজন ছেলে আছেন মিস্টার সিদ্দিকী, তো এই বদলে কাজ করছেন। আরও অনেকে তার বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন, পুলিশে অনেকে কাজ করছেন, যারা মূলত সিদ্ধান্ত নিচ্ছেন, কাজ করছেন, কিন্তু তাদের ব্যাপারে একটা ট্রু শব্দ হচ্ছে না। এর কারণ হলো তারা মূলত তার উজির এবং নাজির, এবং সেই উজির নাজিরের কারণে তিনি তার যে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু ঘরে তুলে ফেলেছেন। এবং এভাবে যদি চলতে থাকে কিছুদিন, তাহলে তিনি আরও শক্তিশালী হবেন, আর তার যারা প্রতিপক্ষ তারা হতাশ, দুর্বল, তারপর শেষে যাকে বলা হয় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বেন, অনেকে দেশ ত্যাগ করবেন হতাশায়, অনেকে ভয়ে, এবং এরপর তিনি মাশাআল্লাহ কিছু অ্যাকশনে যাবেন, কঠোর সিদ্ধান্তে যাবেন। আর সেই কঠোর সিদ্ধান্তে তিনি যখন যাবেন, তখন চারিদিকে শুধু তালিয়া বাজাতে থাকবে। আপনি এখন চিন্তা করুন, বাংলাদেশের জেলা শহরগুলোতে যদি তিনি একটা শুদ্ধি অভিযান চালান, এবং ইদানিংকালে যারা চাঁদাবাজ হিসেবে, অত্যাচারী হিসেবে যারা আবির্ভূত হয়েছেন, তাদের 2-4-10 জনকে হ্যান্ডকাপ পরিয়ে পুরো শহর গাধার পিঠে চড়িয়ে তিনি ঘুরান, কিংবা কাউকে যদি প্রকাশ্যে ব্যত্রাঘাত করানোর ব্যবস্থা করা হয়, সেটা পুলিশ দিয়ে করানো হোক কিংবা মিলিটারি দিয়ে করা হোক, সারা বাংলাদেশে ইউনূস জিন্দাবাদ, ইউনূস জিন্দাবাদ, ইউনূস ভাইয়ের সরকার বারবার দরকার, ইউনূস ভাইয়ের সরকার বারবার দরকার। এই বাঙালি এইভাবে অতীতকালে আইয়ুব খানকে স্বাগত জানিয়েছেন, এরশাদ সাহেবকে এইভাবেই তারা স্বাগত জানিয়েছিলেন। তো এইভাবে আসলে ক্ষমতার যে একটা রসায়ন, সেই রসায়নটা একেবারে কিভাবে কোনটার সঙ্গে মিক্স করলে পজিটিভ হবে, কোনটার সঙ্গে নেগেটিভ হবে,
এই সব জিনিসগুলো খেলাধুলা ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন। ফলে কি হলো, তার এই জ্ঞান বুদ্ধি, এটা হলো তার শক্তি। আর তার এই জ্ঞান বুদ্ধির কবলে পড়ে প্রতিপক্ষ যে সবকিছু নাঙ্গা হয়ে যাচ্ছে, এটি হলো তার দ্বিতীয় শক্তি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।